হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো প্রচণ্ড ঝড় বৃষ্টি রিমেলের পরে আমাদের সবার কি অবস্থা, এটা কিন্তু ছিল হচ্ছে সেই রিমেল যেদিন ঝড় বৃষ্টি হয়েছিল সেদিনকার কিন্তু ভিডিও। দেখেন আমার মরিচ গাছগুলোর টবে কিন্তু একদম জল থই থই অবস্থা, আর মরিচ গাছগুলো কিন্তু এরকম জলে, বৃষ্টির জলে কিন্তু কখনোই বাঁচে না। তো এত কষ্টের গাছগুলো আমার কিন্তু আসলে বাঁচবে কিনা সন্দেহ। তো দেখেন এই যে ফুল গাছটার নিচে কত সুন্দর করে জল একদম থই থই করছে, আর ঝড়ে কিন্তু খুবই মারাত্মক অবস্থা ছিল গ্রামের বাড়িতে। তো গ্রাম থেকে আমার মা হচ্ছে আমার জন্য অনেকগুলো পাকা আম পাঠিয়ে দিয়েছে। তো এই যে ঝড় রিমেল, এই ঝড়ের কারণে কিন্তু গাছে কোনো আমই অবশিষ্ট নেই, কাঁচা পাকা সব আম পড়ে গিয়েছে। তাই হচ্ছে আমার ভাইকে দিয়ে আমার জন্য আম পাঠিয়ে দিয়েছে, যেহেতু হচ্ছে এরপরে আর আম আমি পাবো না খেতে যদি পরে বাড়ি যাই, কারণ হচ্ছে ঝড়ের কারণে কোনো গাছেই কোনো আম নেই, সব কিছুই পড়ে গিয়েছে, শুধু পাতাই অবশিষ্ট আছে, এরকম অবস্থা। তো গ্রামের কিন্তু ঝড়ে খুবই অবস্থা খারাপ হয়, আমরা শহরে বসে এটা উপলব্ধি করতে পারবো না। আমার হচ্ছে বাবার বাড়ি হচ্ছে বাগেরহাট জেলা, তো এটা কিন্তু সতর্ক সংকেত এলাকা ছিল। তো এই আমার গ্রামের হচ্ছে পাশের গ্রামটা কিন্তু পুরো জলে পুরো ডুবে গিয়েছে, ধান ভেসে গিয়েছে, ঘরবাড়ি সব কিছু কিন্তু একদম জলের নিচে কিন্তু ডুবে গিয়েছে, এরকম একটা অবস্থা। তো যেহেতু হচ্ছে বাগেরহাট জেলা কিন্তু সবসময় সতর্ক সংকেতে থাকে, আমাদের হচ্ছে সুন্দরবন এলাকা, তার জন্য কিন্তু আমরা সবসময় ঝড়ের এই কবলে পড়ি। উপকূলীয় এলাকা আমাদের, তো ছোটোবেলা থেকেই কিন্তু বড় কোনো ঝড় আসলে আমাদের সতর্ক সংকেত দেওয়া হয়। আর এবার অবশ্য হচ্ছে বেশি মারাত্মকভাবে কিন্তু এই ঝড়টা আমাদের গ্রামে অনেক ক্ষতি করে গিয়েছে। অনেকের ঘর কিন্তু হচ্ছে জলে ভেসে গিয়েছে, অনেকের ধান সেদ্ধ করা শুকনো ধান গোলায় তুলে রেখেছে, সেই ধানগুলো কিন্তু সব জলে ভেসে গিয়েছে, এরকম ক্ষতি হয়েছে। তো এদিকে হচ্ছে আমার মা আমার জন্য আম পাঠিয়ে দিয়েছে, যেহেতু ঝড়ে পড়া আম, এরপর তো আর আম পাওয়া যাবে না। তো আমগুলো আমি কি করেছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম বেসিন থেকে, যেহেতু অনেক দূর থেকে আম এনেছে। বস্তার ভিতরে আমগুলো কিন্তু অনেকগুলো ফেটে গিয়ে হচ্ছে পাকা আম মেখে গিয়েছিল, তো এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো গ্রাম থেকে পাঠানো এই টাটকা আম কিন্তু আসলে খেতে খুবই মজা লাগে, প্রত্যেকটা আম খুবই কিন্তু মিষ্টি আর সুস্বাদু। আর এই আমে কিন্তু কোনো ধরনের কোনো ফরমালিন ইউজ করা হয় না, তাই শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। আর ফ্রেশ খাবার কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য খুবই আসলে উপকারী। আর যেহেতু হচ্ছে বাড়ির জিনিস, এটা তো মায়াও থাকে অনেক বেশি। যেমন দেখেন এই যে ছোট আমটা আমি হাতে নিয়েছি, এই আম গাছটার বয়স আমার হচ্ছে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন থেকে কিন্তু এই আম গাছটায় আম হয়েছিল। তো এই আম গাছটার বয়সটা কিন্তু হচ্ছে আমার বন্ধুত্বের বয়সের মতো। তো এইগুলা কিন্তু সব কিছু আমার কাছে খুবই প্রিয়, আর নিজেদের গাছের জিনিস কিন্তু খেতেও ভালো লাগে। আর এদিকে হচ্ছে বৃষ্টির সময় ভাবলাম অনেকদিন আমি হচ্ছে খাসির মাংস বা মাটন রান্না করি না, তো আজকে সবার জন্য একটু মাটন রান্না করব খুব মনের মতো করে, সবাইকে খাইয়ে একটু খুশি করে দেব। তো এখানে কিন্তু আমি 1 কেজি মতো খাসির মাংস বা মাটন নিয়েছি, পরিষ্কার করে জল ঝরিয়ে ধুয়ে নিয়েছি। আর সেখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে লবণ 1 চামচ পরিমাণ, আর এখানে দিয়ে দেব হচ্ছে এখন লাল মরিচের গুঁড়ো। তো আমি হচ্ছে খাসির মাংসে একটু ঝালটা বেশি খাই, মোটামুটি ঝাল ঝাল না হলে আমার কাছে এটা খেতে ভালো লাগে না, তার জন্য আমি 4 চামচ মতো ঝাল দিয়েছি। আপনারা যেমন খান তেমন পরিমাণ বুঝেই দেবেন। আর দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আদা বাটা, এখানে 2 চামচ মতো আদা বাটা দিলাম। আর দিয়ে দেবো এখন রসুন বাটা, যেহেতু খাসির মাংসতে আদা রসুনটা একটু বেশিই লাগবে, তো এখানে আমি 2 চামচ আদা দিয়েছি, আর রসুনটা কিন্তু 2 চামচের একটু বেশি দিয়েছি। আর একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও কিন্তু 2 চামচ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা, তো আমি কিন্তু পেঁয়াজটা কুচিয়ে দেবো, তার জন্য পেঁয়াজটা বাটাটা একটু কম দিয়েছি। আর এখানে জিরে বাটা কিন্তু দিয়ে দিলাম হচ্ছে প্রায় 3 চামচের মতো। আর এখানে এলাচ দারচিনি আমি শিলে হচ্ছে থেতো করে নিয়েছিলাম, এগুলো এখন দিয়ে দেবো। তো এই থেতো করা এলাচ দারচিনির ঘ্রাণটা আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো এবার আমি উপর থেকে দিয়ে দেবো হচ্ছে সরিষার তেল। তো এই রান্নাটায় কিন্তু সরষের তেল দিলেই আমার কাছে বেশি ভালো লাগে। খাসির মাংস বা মটন কিন্তু যদি হচ্ছে গোটা রসুন দিয়ে রান্না করা হয়, সেটাতে সরষের তেল দিলেই কিন্তু এর পারফেক্ট স্বাদটা আসবে, অন্য কোনো তেল দিলে কিন্তু এটাতে মজা লাগবে না। তো সরষের তেল দিয়ে এটাকে খুব ভালো করে মশলার সঙ্গে কিন্তু মাখিয়ে নেব সুন্দর করে। তো এখানে দেখেন আমি চামচের সাহায্যে কিন্তু সমস্ত মশলা এই মাংসের সঙ্গে মাখিয়ে নিয়েছি।
এবার আমি উপর থেকে কিছু গোটা লবঙ্গ দিয়ে দেবো। এবার এই লবঙ্গটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। এবার এটা আমার মেশানো হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি এই ম্যারিনেট করা মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় 30 মিনিট মতো আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আর যদি আপনারা সকালে কেউ মাটন রান্না করেন তাহলে কি করবেন, রাতের বেলা কিন্তু এই মশলাগুলো দিয়ে এরকম করে ম্যারিনেট করে সারা রাত রেখে দেবেন, আর সকালে কিন্তু ঝটপট রান্না করেও নেবেন, দেখবেন খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেলে সরষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম এখানে 2-3টে তেজপাতা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ। তো এখন ফোড়নটা যখন ঘ্রাণ ছাড়বে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে আমি প্রায় 3 থেকে 4টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো আমি এবার দিয়ে পেঁয়াজগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, অনবরত নাড়তে থাকবো যেন পুড়ে না যায়। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এই যে দেখেন আমি ফ্রিজ থেকে কিন্তু আমার ম্যারিনেট করা মাংসটা রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে আসলাম। প্রায় 30 মিনিট পরে কিন্তু আমি রান্না শুরু করেছি। তো এখন এই মাংসটা আমি এই ভাজা পেঁয়াজগুলোর ভিতর ঢেলে দেব। এবার এটাকে আমি ভালো মতো করে কষিয়ে নেব। আমি কিন্তু তেলে কোনো এক্সট্রা মশলা দেইনি, আমি যে মশলাটা কিন্তু মাংসে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে রান্না করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে তেলে সামান্য পরিমাণ মশলা কিন্তু অ্যাড করেও নিতে পারেন। 1 চামচ করে আদা রসুন বাটা আর 1 চামচ জিরা বাটা দিয়েও কিন্তু তেলে কষিয়ে সেখানে এইভাবে মাংসটা দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। যেহেতু আমি যথেষ্ট পরিমাণ মশলা দিয়ে এই মাংসটা মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আমি আর বাড়তি দিলাম না। তো দেখেন আমি এবার এটাকে খুব ভালো মতো করে সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিলে রান্নাটা খেতে খুবই মজা হয়। তার কারণ মাংস কষানোতেই কিন্তু রান্নার স্বাদটা পারফেক্ট আসে। যদি এখানে কাঁচা গন্ধ থেকে যায় বা মাংসটা ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু মাংসের স্বাদ যত ভালোই মশলা দেন না কেন খেতে কখনোই ভালো হবে না। তো দেখেন আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে, এখানে দেখেন তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। তো এই মতো অবস্থায় আমি কি করব, আমি সাইডে একটা কড়াইয়ে কিন্তু একটু লবণ হলুদ দিয়ে আলু ভেজে নেব। মাংসে আমার আলু খেতে ভীষণ মজা লাগে, আর খাসির মাংসে আলু হলে তোর কথাই নেই। আর যেহেতু আমি আজকে একদম বাঙালি রেসিপি করছি, গোটা রসুন দিয়ে আলু দিয়ে খাসির মাংসটাকে ঝাল ঝাল করে রান্না করে খাবো, আর সর্ষের তেল দিয়ে রান্না করছি বলে কথা, এটা কিন্তু সত্যি খুবই স্বাদের হয় আর খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এদিকে দেখেন কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মাটনটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গিয়েছে। তো দেখেন আমি মাংস তুলে দেখাচ্ছি, দেখেন এই মাংসগুলো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো রেডি। তো এই যে মাংসটা তেল ছাড়বে তখন কিন্তু দেখলেই বোঝা যায় যে এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এই অবস্থায় আমি এটার ভিতর দিয়ে দেবো সেই গোটা একদম দেশি রসুন, যেটা কিন্তু খাসির মাংসে খেতে খুবই মজা লাগে। গোটা রসুন খেতে কিন্তু আসলে এই মাংসটার সাথে খুবই সুস্বাদু হয়। একটা রসুন যদি গালে পড়ে তাহলে বুঝবেন যে এর স্বাদ কতটা। তো এখানে আমি একটা জিনিসের অভাব অনুভব করছি, যদি আমার চৌকি ঝাল থাকতো তাহলে কিন্তু একদম পুরো পারফেক্ট হতো বিষয়টা। কারণ চুই ঝাল দিয়ে কিন্তু এই মাংসটা খেতে এইভাবে খুবই মজা হয়। তো আমার চুই ঝাল ছিল না, তার জন্য আমি স্কিপ করে গেলাম। আপনাদের কাছে যদি চুই ঝালটা থাকে তো এই যে যখন আমি গোটা রসুনটা দিলাম এই অবস্থায় আপনারা চুই ঝালটাও দিয়ে নিতে পারেন, এটা কিন্তু খেতে তাহলে খুবই সুস্বাদু হবে। আর এখন এটাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল ব্যবহার করবেন। তো এখানে জলটা পরিমাণ মতো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু খাসির মাংস কিন্তু গলতে অনেকটা সময় লাগে। তো যখন বলক চলে আসবে তখনও কিন্তু আমি এখানে দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে কিন্তু আর একটু নেড়ে চেড়ে নেব, আবার ঢাকা দিয়ে রেখে দেবো। প্রায় 10 মিনিট হয়ে গেলে ঢাকনাটাকে আমরা তুলে নেব। তো আমার খাসির মাংসটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা বাটা, এলাচ দারচিনি লবঙ্গে একসঙ্গে বেটে নিয়েছিলাম, আর 1/2 চামচ মতো কাঁচা জিরা বাটা। তো এটাকে এবার ভালো করে মাংসের সঙ্গে আমি মাখিয়ে নেব, পুরো মিশিয়ে নেব সুন্দর করে। তো এবার কিন্তু আমার রান্নাটা ডান, আমি এবার চুলাটাকে কিন্তু অফ করে দিয়েছি। তো দেখেন কিছুক্ষণ পরে কিন্তু এটা আরও বেশি টেনে যাবে। তো কিছুক্ষণ পরে কিন্তু এটা দেখতে দেখেন এমনই হয়েছে, আর কালারটা কিন্তু একেবারে আমি যেমনটা চেয়েছি ঠিক তেমন হয়েছে, একদম পারফেক্ট।
তো এরকম আলু দিয়ে আর গোটা রসুন দিয়ে কিন্তু খাসির মাংসের এই রেসিপিটা খুবই জমজমাট স্বাদের। আমার পরিবারের সবাই কিন্তু এটা খুবই খেতে পছন্দ করে। আর সর্ষের তেল দিয়ে কিন্তু এই রেসিপিটা করবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট এই স্বাদটাই আপনারা পাবেন। তো এটা কিন্তু আসলে খুবই মজার একটা রেসিপি। বাসায় ট্রাই করে সবাইকে খুশি করার চেষ্টা করবেন। আর আমি তো অবশ্যই আমার পরিবারকে খুশি করে ফেলেছি। তো এখন এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। তো দেখেন, এটাকে আমি একটা বাটিতে পরিবেশন করছি। তো দেখেন, মাংসগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর করে কিন্তু এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম একটা রেসিপি হলে কিন্তু আর কিছুই লাগে না, জাস্ট একটা পদেই কিন্তু খাওয়া শেষ। এক প্লেট ভাত কিন্তু নিমেষেই কিন্তু এরকম একটা মাংসের রেসিপি হলে পুরো জমে যাবে। আর একটা গোটা রসুন আর এক পিস মাংস যদি মুখে পড়ে, তাহলে খেয়েই বুঝবেন যে এটা কতটাই সুস্বাদু হয় খেতে। তো এরকম করে কিন্তু আসলে আপনারা করে দিতে পারেন সবাইকে। আর আজকে যদি আমার এই খাসির মাংসের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লাগে, নতুন বন্ধু যারা নতুন আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। ফিরে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।